পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে 7 দশকেরও বেশি সময় ধরে ইসলামাবাদ যাকে আজাদ কাশ্মীর বলে বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছে। দাবি করা হয়েছে এখানে মানুষ স্বাধীন গণতান্ত্রিক অধিকার ভোগ করে এবং পাকিস্তানের সঙ্গে থেকে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। কিন্তু 2026 সালের মাঝামাঝি এসে সেই মুখোশ যেন একের পর এক খুলে পড়ছে। আজ পিওকের রাস্তায় রাস্তায় ক্ষোভ, প্রতিবাদ, বিক্ষোভ। আর সেই বিক্ষোভ দমাতে পাকিস্তান যে পথে হাঁটছে বলে অভিযোগ উঠছে তা আরও ভয়ঙ্কর। অভিযোগ, ইসলামাবাদ এখন খাবার, জ্বালানি এবং ওষুধের সরবরাহ বন্ধ করে গোটা অঞ্চলের মানুষকে শাস্তি দিতে চাইছে। এটা শুধু রাজনৈতিক সংঘাতের গল্প নয়, এটা একটা মানবিক সংকটের গল্প। এমন এক সংকট যেখানে সাধারণ মানুষ রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের বলি হয়ে উঠছে। গত কয়েক মাসে পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি দ্রুত বদলে গিয়েছে। একসময় যে আন্দোলন কয়েকটা রাজনৈতিক দাবির মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন পাকিস্তান বিরোধী গণ অসন্তোষের রূপ নিয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, সরকারি নীতির বিরুদ্ধে সরব হয়েছে, ইসলামাবাদের হস্তক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আর সেই আওয়াজ যত জোরালো হচ্ছে ততই কঠোর হচ্ছে পাকিস্তানের প্রতিক্রিয়া। সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে পিওকের আইনসভায় সংরক্ষিত 12টা আসন। এই আসনগুলো ভারতীয় কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য নির্ধারিত। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ, এই আসনগুলিকে ব্যবহার করে ইসলামাবাদের পিওকের রাজনৈতিক কাঠামো নিয়ন্ত্রণ করে। স্থানীয়দের অভিযোগ, জনগণের ভোটে যে সরকারই আসুক না কেন, শেষ পর্যন্ত ক্ষমতার রিমোট কন্ট্রোল থাকে পাকিস্তানের হাতেই। এই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি, জ্যাকের নেতৃত্বে আন্দোলন। প্রথমে ছিল মিছিল, পরে ধর্মঘট, তারপর গণ অবস্থান। ধীরে ধীরে তা এক বৃহৎ গণ আন্দোলনের রূপ নিয়েছে। পাকিস্তান এই আন্দোলনকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখেনি, বরং জ্যাককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। শুরু হয়েছে ধরপাকড়, গ্রেপ্তার, দমন-পীড়ন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সংঘর্ষে ইতিমধ্যেই অন্তত 58 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছে, শত শত পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু সবথেকে উদ্বেগজনক অভিযোগ হলো, ইসলামাবাদ এখন সরাসরি খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের প্রবাহ আটকে দিয়ে আন্দোলন ভাঙতে চাইছে। পিওকের বিভিন্ন অঞ্চল থেকে আসা রিপোর্ট বলছে, মুজফফরাবাদ, রাওয়ালকোট, বাঘ, নীলম ভ্যালি এবং পুঞ্চ সেক্টরে খাদ্য সংকট ক্রমশ তীব্র হচ্ছে। বাজারে চাল, ডাল, আটা, চিনি পাওয়া যাচ্ছে না। বহু দোকান বন্ধ, যেগুলো খোলা রয়েছে সেখানেও মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একজন সাধারণ নাগরিকের কাছে রাজনীতি গুরুত্বপূর্ণ নয়, তার কাছে গুরুত্বপূর্ণ হলো পরিবারের জন্য খাবার জোগাড় করা। কিন্তু যখন সে দিনের পর দিন আটা খুঁজে পায় না, তখন রাজনীতি তার রান্নাঘরে ঢুকে পড়ে। নীলম জেলার বাসিন্দা আলিফ দিনের বক্তব্য সেই বাস্তবতাই তুলে ধরে। তিনি জানিয়েছেন, 15 দিন আগে রেশন বাবদ টাকা জমা দিলেও এখনও আটা পাননি। প্রতিদিন ডিপোতে যাচ্ছেন, কিন্তু খালি হাতে ফিরছেন। বাজারে যা কিছু পাওয়া যাচ্ছে তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ওষুধের পরিস্থিতি আরও ভয়াবহ। বহু ফার্মেসি বন্ধ। ডায়াবেটিস, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত ওষুধ পাচ্ছেন না। একজন বৃদ্ধের কাছে রাজনৈতিক স্লোগানের চেয়ে একটা ওষুধের স্ট্রিপ অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ওষুধও আজ অধরা। জ্বালানি সংকটও মারাত্মক আকার নিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে তালা ঝুলছে। গাড়ি চালকরা কালোবাজার থেকে বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছেন। ফলে পরিবহন খরচ বেড়েছে, সরবরাহ ব্যবস্থা আরও ভেঙে পড়ছে। সবথেকে বিস্ফোরক অভিযোগ এসেছে সেই সব মানুষের কাছ থেকে যারা পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে খাবার, ওষুধ বা জ্বালানি কিনে পিওকেতে ফিরতে চাইছেন। অভিযোগ, চেকপোস্টে তাদের আটকে দেওয়া হচ্ছে, অনেককে কেনা জিনিসপত্র ফেলে দিতে বাধ্য করা হচ্ছে। ভাবুন তো একবার, একজন ব্যক্তি নিজের গর্ভবতী স্ত্রীর জন্য খাবার এবং ওষুধ কিনে বাড়ি ফিরছেন, কিন্তু পথে পুলিশ তাকে বলছে খাবার ওষুধ ফেলে না দিলে এগুলোর অনুমতি নেই। এটা যদি সত্যিই হয়, তাহলে প্রশ্ন উঠবে, এটা কি আইন শৃঙ্খলা রক্ষার কাজ, নাকি সাধারণ মানুষের বিরুদ্ধে এক ধরনের সমষ্টিগত শাস্তি? পাকিস্তান অবশ্যই অভিযোগ অস্বীকার করেছে। সরকারি কর্মকর্তারা বলছেন কোনো গাড়ি আটকানো হয়নি, সরবরাহ ব্যবস্থা সচল রয়েছে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, যদি সব কিছু স্বাভাবিক থাকে, তাহলে এত বিস্তীর্ণ এলাকায় খাদ্য ওষুধ সংকট তৈরি হলো কিভাবে? এখানে উঠে আসে রাজনৈতিক কৌশলের প্রশ্ন। ইতিহাস বলে, যখন কোনো সরকার সরাসরি শক্তি প্রয়োগ করে আন্দোলন থামাতে ব্যর্থ হয়, তখন অনেক সময় অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হয়, সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়, মানুষকে ক্লান্ত করে তুলতে চাওয়া হয়, যাতে আন্দোলনের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। ডনের একটা রিপোর্টে এক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাওয়ালকোটে চলা আন্দোলনকে দুর্বল করতে খাদ্য এবং অন্যান্য সরবরাহ ব্যাহত করার কৌশল নেওয়া হয়েছিল, যদিও সরকার আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। কিন্তু এই রিপোর্ট অনেক প্রশ্ন তুলে দিয়েছে।
আর এখানেই পাকিস্তানের জন্য বড় ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ ইতিহাসে বহুবার দেখা গিয়েছে ক্ষুধার্ত মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না, বরং খাদ্য সংকট অনেক সময় রাজনৈতিক ক্ষোভকে আরও তীব্র করে তোলে। পিওকের আন্দোলন এখন আর কেবলমাত্র 12টা আসনের প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটা এখন আত্মমর্যাদা, রাজনৈতিক অধিকার এবং প্রশাসনিক স্বাধীনতার প্রশ্নে পরিণত হয়েছে। 70,000-এর বেশি মানুষ রাওয়ালকোটের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। এই সংখ্যা শুধু একটা ভিড় নয়, এটা জনমতের একটা প্রতীক। জ্যাক ইতিমধ্যেই ঘোষণা করেছে প্রয়োজনে 1 লাখেরও বেশি মানুষ নিয়ে মুজফ্ফরাবাদের দিকে পদযাত্রা করা হবে। যদি তা সত্যিই হয় তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। পাকিস্তানের সামনে এখন একটা কঠিন বাস্তবতা দাঁড়িয়ে আছে। একদিকে তারা আন্দোলন দমন করতে চাইছে, অন্যদিকে সেই দমন নীতি আন্দোলনকে আরও জনপ্রিয় করে তুলতে পারে। যে অঞ্চলকে এতদিন আজাদ বা স্বাধীন বলে প্রচার করা হয়েছে, সেই অঞ্চল থেকেই আজ স্বাধীনতার প্রকৃত অর্থ নিয়ে প্রশ্ন উঠছে। যদি মানুষ নিজের মত প্রকাশ করতে না পারে, যদি রাজনৈতিক প্রতিবাদের জবাবে খাদ্য ও ওষুধের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে স্বাধীনতার দাবি কতটা বাস্তব? এই সংকট শুধু পিওকের নয়, এটা পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা বড় পরীক্ষা। কারণ একটা রাষ্ট্রের শক্তি শুধু তার সেনাবাহিনীর আকারে নয়, বরং নিজের নাগরিকদের প্রতি আচরণেরও পরিমাপ করা হয়। আজ পিওকের মানুষ খাবার চাইছে, ওষুধ চাইছে, জ্বালানি চাইছে, তারা বাঁচার অধিকার চাইছে। আর সেই দাবির সামনে ইসলামাবাদের প্রতিক্রিয়া আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। কারণ ইতিহাসের একটা নির্মম সত্য হলো, বন্দুক দিয়ে প্রতিবাদ দমন করা যায়, কিন্তু ক্ষুধা দিয়ে মানুষের মন জয় করা যায় না। যদি সত্যিই খাদ্য, ওষুধ এবং জ্বালানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তা শুধু একটা আন্দোলনের বিরুদ্ধে নয়, পুরো জনগণের বিরুদ্ধে অবস্থান নেবার সামিল। আর সেখানেই পাকিস্তানের সব থেকে বড় সংকট। কারণ যখন একটা জনগোষ্ঠী বিশ্বাস করতে শুরু করে যে তাদের নিজের সরকারই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন আন্দোলন আর শুধু আন্দোলনে থাকে না, তা ধীরে ধীরে প্রতিরোধে পরিণত হয়। আজ পিওকের পাহাড়ি উপত্যকাগুলোতে সেই প্রতিরোধের শব্দই ক্রমশ জোরালো হয়ে উঠছে। একেতেই পাকিস্তানে ক্রমাগত তীব্র আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে। ডনের একটা রিপোর্ট দাবি করছে, একটা সরকারি উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাওয়ালাকোটে চলা আন্দোলন দুর্বল করতে খাদ্য এবং অন্যান্য সরবরাহ ব্যাহত করার কৌশল নেওয়া হয়েছিল। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি, কিন্তু এই রিপোর্ট অনেক প্রশ্ন তুলে দিয়েছে। আর এখানেই পাকিস্তানের জন্য বড় ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ ইতিহাসে বহুবার দেখা গিয়েছে ক্ষুধার্ত মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না, বরং খাদ্য সংকট অনেক সময় রাজনৈতিক ক্ষোভকে আরও তীব্র করে তোলে। পিওকের আন্দোলন এখন আর কেবলমাত্র 12টা আসনের প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটা এখন আত্মমর্যাদা, রাজনৈতিক অধিকার এবং প্রশাসনিক স্বাধীনতার প্রশ্নে পরিণত হয়েছে। 70,000-এর বেশি মানুষ রাওয়ালাকোটের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।